শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে আমার যত মুসলিম বন্ধু, আমার ছোট ভাইরা, আমার বোনেরা, আমার বয়স্ক মা মাসিরা, আমাদের দেশে বিদেশে, বাংলাদেশে, অন্যান্য পৃথিবীর যে প্রান্তে যত মুসলিম আছেন আমার ভাই বোনেরা, সবাইকে আজকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবে। আর আমি প্রার্থনা করব যে সকলের যেন সব মনোবাঞ্ছনা পূর্ণ হয়। সৎ অসৎ বুঝি না, আজকের দিনে প্রত্যেকটা মানুষ যেন সুখী থাকে। তবে শুভ চিন্তন মানুষের মনোবাসনা অবশ্যই পূরণ হবে। তা চলো, আজকে ঈদে তোমরা খুব আনন্দ করছো, তোমরা খাওয়া দাওয়া করছো। যারা যারা আমাদের ভালোবাসো তারা গত পরশু দিন থেকেই নিমন্ত্রণ করছো। যাদের কাছে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে সেই মাধ্যমে অনেক সময় আমার ভিডিওর কমেন্টের মাধ্যমে প্রত্যেকের নিমন্ত্রণ আমি গ্রহণ করলাম। সময় সুযোগ এবং ভাগ্যে যদি থাকে, কোনোদিন না কোনোদিন যাদের সঙ্গে আমার ভালোবাসার টান, তাদের সঙ্গে আমার দেখা হবে। সে হিন্দুই হোক আর মুসলিমই হোক। ভালোবাসা কখনো জাতি ভেদ, নিম্নবর্ণ মধ্যবিত্ত মানে উচ্চবর্ণ ভেদাভেদ রাখে না। তা চলো, আজকে যে ভিডিও আমি যে কন্টেন্ট করব অবশ্যই আমাদের টিনকে নিয়ে করব। ভিডিওর মধ্যে দেখলাম যে টিন জমি দেখতে গেল মাকে নিয়ে, 2 কাঠা বেশ সুন্দর 4 চাকা ঢোকে এরকম রাস্তা রয়েছে বাড়ির সামনে, মানে জায়গার সামনে। ওই জায়গাটার খুব পছন্দ এবং ওই জায়গাটা কিনে হয়তো নিজের মতো করে বাড়ি করবে। কারণ ওর তো একটা বাড়ি চাই না। বাবার বাড়ি নিজের বাড়ি কখনো হয় না যদি না বাবা মা সেখান থেকে মেয়ের নামে কোনো অংশ রেজিস্ট্রি করে না দেয়, ততক্ষণ মেয়ে বলতে পারে না এটা আমার বাড়ি। অ্যাকচুয়ালি মেয়েদের কোনো বাড়ি থাকে না, জানো তো। ছোটবেলায় বাবার বাড়ি, বিয়ে হলে শ্বশুর বাড়ি, তারপরে যখন বয়স্ক হয়ে যায় তখন ছেলের বাড়ি, আর না হলে বৃদ্ধাশ্রম। এই হচ্ছে মেয়েদের। কিন্তু যেসব বাবা মা ভাবে যে ছেলে সন্তানই হোক আর মেয়ে সন্তানই হোক, আমার উচিত আমার মাথার উপরে ছাদ যেমন আছে আমার সন্তানদের মাথার উপরে ছাদ থাকবে, পারে না। ইচ্ছা থাকলেও সব বাবা মা পারে না। আমি পেরেছি আমার মেয়েদের মাথায় ছাদের ভাগ দিতে। আমি আমার মেয়েদের নামে সমান ভাগে বাড়িটা ভাগ করে তাদের নামে রেজিস্ট্রি করে দিয়েছি। আমি তাদের বাড়িতে থাকছি। যাই হোক, মেয়েরা বারণ করেছিল মা যে না, তুমি মরার পরে আমরা তো একদিন না একদিন এই বাড়ি পাবো, কেন এইসব লেখালেখি করছো? তবুও আমি মনের ইচ্ছা যে আমার মেয়েরা বলবে ওটা আমার বাড়ি। যাই হোক, এবং সৌভাগ্য। এবার বলি, কনগ্রাচুলেশন টিন, যদি জমিটা তুমি কেনো, যদি কিনতে পারো। অবশ্যই নিজের বাড়ি নিজের হয়, কখনোই অন্যের বাড়ি নিজের হয় না। স্বামীর বাড়ি আমার বাড়ি ঠিকই আছে, কিন্তু তবুও যদি নিজের একটা বাড়ি থাকে, নিজের ক্ষমতা থাকে, অবশ্যই কেনা উচিত। কিন্তু টিন, জমি দেখলেই বাড়ি হয়ে যায় না, জমি হয়ে যায় না। জমি দেখলেই জমি হয়ে যায় না, সেটাকে কিনতে হয়। শুনছিলাম বিজনেস করবে, আমাদের সবার কাছে বলল ঠাকুমা সেই জন্য নাকি বাড়ি চলে আসছে, যে অনলাইন একটা গার্মেন্টসের বিজনেস করবে, জামা কাপড়ের। সেটা কিন্তু এখনো শুরু হয়নি। যাই হোক, যদি করতে পারো ভালো কথা। এবার বলি, সন্দীপের উকিল স্ট্রং, সন্দীপ বলেছে। আর একটা কথা বলেছে যে তাহলে ফোকলাও কি অপারক, দুটো কথা সন্দীপ বলেছে। এবং সেই কথা নিয়ে আমার লাতনি গো, সে ক্লারিফিকেশন দিচ্ছে, মানে ক্রস করছে সেই কথাটা, যে ফোকলা যে অপারক সেটা কি সন্দীপ দেখেছে? তাহলে বলি, সন্দীপ যে অপারক, লাতনি তুই কি সেটা দেখেছিলি সেটা? কে বলেছিল কথাটা সন্দীপ অপারক? ফিজিক্যালি মেন্টালি স্যাটিসফ্যাকশন সন্দীপ দিতে পারে না, কে বলেছিল? কই দিদি বলছে যে না, আমার নাতনি বলছে যে কই না, এটা তো টিন বলেনি। তুই বলেছিলি, ভুলে যাস কেন? তুই বলেছিলি যে টিনাকে সন্দীপ মেন্টাল এবং ফিজিক্যাল কোনোটাই সুখী করতে পারে না। তুই বলেছিলি, ভুলে যাস কেন? এবং তুই কোথা থেকে শুনলি এটা? তুই নিশ্চয় মন থেকে বলিসনি, তোকে টিন বলেছিল। সেই কথা শুনে তুই বলেছিস যে সন্দীপের ক্ষমতা নেই। তা এখন স্বাভাবিক, যখন টিন বলছে যে আমি 8 মাস তার সঙ্গে থেকে বলছে আমি না ফোকলা না সন্দীপের, আমি এখন ছেলের মা হব। তা হঠাৎ করে যে মেয়েটা মা 8 মাস পরে তার প্রেমিক চাই না, আগে বলেছিল সন্তান চাই না, স্বামী চাই না, সংসার চাই না, আমার প্রেমিক চাই। হঠাৎ করে একদম 90 ডিগ্রি ঘুরে গিয়ে যদি বলে আমার প্রেমিক চাই না, আমার স্বামী চাই না, আমার সন্তান চাই, তা মানুষের মনে না হঠাৎ করে সন্দেহ জাগবে কিনা বল?
জাগাতো উচিত। যাদের মন আছে, যাদের মনুষ্যত্ব আছে, যাদের বিবেক আছে, তাদের মনে এই প্রশ্নটা আসবে, কি ডাল মে কুছ কালা হ্যায়। নইলে যে ছেলেটাকে চুল্লুখোর 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 বলে মানে কানের পোকা বের করে দিচ্ছিল, তোকে দিয়ে করানো হচ্ছিল, টিন নিজেও বলেছে চুল্লুখোর। সে সন্দীপের বিপক্ষে অনেক কথা বলেছে। আজকে 8 মাস পরে সে যদি বলে আমার স্বামী সন্দীপ মিত্র, তার মুখে যদি সন্দীপ মিত্র নামটা শোনে কেমন লাগবে? আমার নাতনি মুখের ফেনা তুলে দিয়েছিল সন্দীপ নাকি টিনকে ফিরিয়ে আনার কোনো রকম কোনো সহযোগিতা করেনি। দিনের পর দিন নাকি শুধু বউকে বিক্রি করেছে। 17ই আগস্ট যে ভিডিওটা পাবলিক হয়েছিল, অবশ্য সেটা এখন প্রাইভেট, সেদিন যদি ওই ঘটনাটা না বলতো আজকে হয়তো সন্দীপ জেলে থাকতো, কারণ তার কাছে তো কোনো প্রমাণ নেই। আমরাও সন্দীপকে বারংবার আঘাত করতাম অত্যাচারিত স্বামী বলে। নির্যাতন করা স্বামী, যে বউকে নির্যাতন করে, মানসিক শারীরিক সব দিক থেকে টর্চার করে, এই পরিচয় নিয়ে সন্দীপকে বেঁচে থাকতে হতো। ভাগ্যিস সেদিন ওই ভিডিওটা করেছিল। তারপরে কিন্তু সন্দীপ মনে প্রাণে চাইছিল টিন ফিরে আসুক। সে অনেক ইমোশন ভিডিওর মধ্যে দেখিয়েছে, এবং ভিডিওর মধ্যে একটা কথা কিন্তু সন্দীপ বলেছে। তো চলো আগে আমরা সেই ভিডিও ক্লিপটা একটু দেখে নিই, তারপরে আবার আসছি যে সন্দীপ কি বলতে চেয়েছিল। কি বলো তো, আমি তোমাকে ভালোবাসি না? কখনো মনে পড়ে না আমার ভালোবাসার কথা? আমি কিভাবে তোমাকে চেয়েছি, বা তোমার সব সমাজের কতটা দাম দিয়েছি? তোমার জন্য আমি কিচ্ছু করিনি? একবার নিজের মনে সাড়া দেয় না সেগুলো? একবার ভেবে দেখো না, আজকে আমাকে খারাপ মনে করছে। একবার ভেবে দেখো, কখনো তোমার পছন্দকে ইগনোর করেছি কিনা? তোমার ভালো থাকার জন্য, ভালো চাওয়ার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো ঘোরার জন্য আমি কখনো না করেছি কিনা? এভাবে তোমাকে ভালোবাসাটা জানাতে চেয়েছি, বোঝাতে চেয়েছি, প্রথমটা বুঝতে পারোনি না। আমি বলছি একবার ভেবে দেখো, নিজের মনে সাড়া অবশ্যই দেবে। আমাকে কষ্টে রেখে তোমার খুব ভালো লাগছে, দাও, আরও অনেক কষ্ট দাও, কিন্তু সমস্যাটা তুমি হয়তো ভাবছো সম্পর্কটা ভেঙে গেলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। এরকম অনেক ঘটনা আছে পৃথিবীতে, সংসার ভেঙে কখনো সুখ পাওয়া যায় না। আজকে হয়তো ভাবছো ভালো থাকবে, আমাকে ছেড়ে সুখী থাকবে, তো না, পারবে না, ঠিক না? সংসার ভেঙে কখনো সুখী থাকা যায় না। তবে সেদিন কিন্তু তোমার সঙ্গে ঝগড়া করতে যাইনি, আমি তোমাকে বোঝাবো বলে গেছিলাম। তোমার কাছে আমার কোনো ভুল হয়ে থাকলে সেটা ক্ষমা চাইতে গেছিলাম, তুমি সেই সুযোগটা দিলে না। তুমি সিচুয়েশনটাকে পুরো ঘুরিয়ে অন্যদিকে নিয়ে গিয়ে আজকে এই পরিস্থিতিতে এনে দাঁড় করালে। ঠিক না? এই ভুলটা আর করো না। এই সংসার ভেঙে গেলে, এই রিলেশন নষ্ট হয়ে গেলে অনেক পস্তাতে হবে দুজনকেই। আজ 5 বছর বিয়ে হয়ে গেছে, সেটাকে একবার মাথায় রাখো, সেভাবে দেখার চেষ্টা করো। সংসার ভেঙে কখনো সুখী হতে পারবে না তুমি, আমিও পারবো না, তোমার জন্য বলছি না, আমিও সুখী হতে পারবো না, কিন্তু রাজি হচ্ছে না, তুমি রাজি হওনি। আমি চাই নিজের ভুলটা বুঝে চলো ফিরে আসো, আবার সংসার আবার আগের মতন করবো। নিশ্চয়ই সংসার জোড়া লাগবে, আমি চাইছি টিনা একটু বোঝার চেষ্টা করো। আমি চাই যে সংসারটা আবার জুড়ুক। দেখার পরে আমার ভেতরে একটা প্রশ্ন উকি দিচ্ছে। এই যে সন্দীপ ভিডিওর মধ্যে বলল যে আমি কিন্তু তোমার কাছে গেছিলাম সংসারটা জোড়া লাগানোর জন্য, কিন্তু এবং ক্ষমা চাইতে ভুল স্বীকার করে তোমার কাছে গেছিলাম, কিন্তু তুমি সেটাকে অন্যদিকে ঘুরিয়ে দিলে। তাহলে এখান থেকে আমরা কি বুঝি? নিশ্চয়ই সন্দীপ দেখা করতে গেছিল। তোমাদের মনে আছে কাকাবাবু যখন সন্দীপদের বাড়িতে গিয়েছিল, সেদিন কিন্তু সন্দীপ কলকাতা ছিল। আমার মনে হয় যে কোনো ব্যাপারে, যে কোনো পরিস্থিতিতে সন্দীপ হয়তো তার বউয়ের সঙ্গে কথা বলতে গেছিল, সে ফোনেই বলুক আর যাই বলুক, কিন্তু টিন সেটা পারমিশন দেয়নি। তাহলে এই যে তার দিদি, আমার নাতনি, সেই নাতনি কেন বলছে যে সন্দীপ তাকে ফিরিয়ে নেওয়ার জন্য কোনো চান্স দেয়নি? টিকটিকিতে বলে সন্দীপ মনে প্রাণে প্রথম দিকে চাইছিল যে টিন ফিরে আসুক। তখনও কিন্তু তার মনে এটা আসেনি যে টিন বাড়ি থেকে বেরিয়েছে আর কোনোদিন ফিরবে না বলে। তার তবুও ভরসা ছিল, হয়তো সন্তানের কথা বললে, সন্তানকে দেখালে সে হয়তো ফিরে আসবে, থাকতে পারবে না, এই বিশ্বাসটা কিন্তু সন্দীপের ছিল। কিন্তু দেখো, এত কিছুর পরেও টিন কিন্তু ফিরল না। জলপাইগুড়ির কাকুর অনেক সাধ্য সাধনায় সে এমন একটা প্রস্তাব দিল, জানে সেই প্রস্তাবটা সন্দীপ কখনো মানবে না। সরাসরি বলে দিল জলপাইগুড়ির কাকুর কাছে টিন এবং টিনের বাবা, যে যদি মাকে সংসার থেকে আলাদা করে রাখতে পারে, টিনকে নিয়ে আলাদা বাড়ি ভাড়া করে যদি থাকতে পারে, শ্বশুর সেখানে থাকলে দোষ নেই, তাহলে টিন ফিরতে পারে। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, যে মা তাকে মানুষ করলো অনেক অভাবের মধ্য দিয়ে, নিজের মেয়েটাকে যে মা হারিয়েছে, সে ভাগ্যের ফলে হোক, তার নিজের ভুলের দোষেই হোক, যে কোনো ভাবে সে মা, সেই তার প্রথম সন্তান তো তার কাছে নেই, এই দ্বিতীয় সন্তানকে সে বুকে করে মানুষ করেছে একমাত্র অবলম্বন হিসাবে।
সেই ছেলেকে বলা হচ্ছে, বউ তুমি আমাকে নিয়ে সংসার করতে চাইলে মাকে আলাদা বাড়িতে রাখবে। এই প্রস্তাব কখনো কোনো বিবেকযুক্ত ছেলে মেনে নিতে পারে? মেনে নিতে পারে? হ্যাঁ, অবশ্য আমার নাত জামাই কিন্তু তার মা বাবাকে ছেড়ে আমার নাতনিকে অতিরিক্ত ভালোবাসে, এবং নাতনি কেস দেবে, কেস দিও না প্লিজ, সেই ভয়তে মা বাবাকে ছেড়ে কিন্তু আমার নাতনিরে নিয়ে একতলায় পইড়ে আছে, ওপরে ওঠার অনুমতি নাই। কিন্তু সবাই তো আমার নাত জামাই না, না। কোনো কোনো পুরুষের তো মাঝে মাঝে গর্জন করে উঠতে ইচ্ছা করে, মানছি না, মানবো না, আমার মাকে ছেড়ে আমি থাকবো না, তাতে তুমি আমার বাড়ি আসো কি না আসো আমার কোনো যায় আসে না। কষ্ট হলেও মাকে ফেলতে পারিনি সন্দীপ। মা বাবা ছেলেকে নিয়ে দিব্য কেটে যাচ্ছে, কিন্তু সন্দীপ ভয় পেয়েছিল যে না, সে হয়তো ছেলেকে সঠিকভাবে রাখতে পারবে না, তার ছেলে হয়তো মার জন্য কান্নাকাটি করবে, কিন্তু উপরে ঈশ্বর আছে, যার কেউ নেই তার ঈশ্বর আছে উপরে। এমন কিষাণুর মধ্যে এমন শক্তি দিয়েছে, সে মাকে তার ভেতর থেকে সরিয়ে রেখেছে। মনে পড়ে তোমাদের বেড়াতে গিয়ে কিষাণু শিব মন্দিরের চারিদিকে দণ্ডি কাটার ব্যাপারটা? একটা 2.5 বছরের বাচ্চা কি করে ওইভাবে দণ্ডি খাটলো? ঈশ্বরের কৃপা, করুণা, যেটাই বলো, আশীর্বাদ আমাদের কিষাণুর মধ্যে আছে, কারণ ঈশ্বর বুঝতে পেরেছে ওর মা ওকে ছেড়ে চলে গেছে। ওর ভেতরে আরো চরম শক্তি দিতে হবে, সে নিজেকে নিজের মতো করে বাবা ঠাম্মির সঙ্গে মিশিয়ে থাকতে পারে। তাহলে আজকে প্রশ্ন তোলা হচ্ছে যে সন্দীপ কি দেখেছে যে ফোকলা ক্ষমতা কমে গেছে? সবকিছু দেখা লাগে। ও বলছে আমার নাতনি, যেটা দেখোনি সেটা কেন বলছো? দেখা জিনিস ছাড়া তো ভিডিও হবে না। ও নাতনি গো, তুমি কি বইলা গেছো? তুমি কণিকারে পরকিয়া করতে দেখো নাই? কণিকার শাশুড়িরে তুমি ওই লুঙ্গি দাদার সঙ্গে শুইয়া থাকতে দেখো নাই? তুমি সন্দীপের মার পরকিয়া করতে দেখো নাই? উজ্জ্বলের দাদার সঙ্গে কণিকার সম্পর্ক করতে দেখো নাই? মামনি সোনার মানে উজ্জ্বলের বোনেদের পার্টি অফিসের গিয়ে নেতা প্রচার সঙ্গে শুইয়া থাকতে দেখো নাই? সেই কথাগুলো বইলা ছক্কা মাইরা তুমি লাখ লাখ টাকা ইনকাম করে নিয়েছো। লাখে না হোক, তুমি হাজারে খেলেছো, প্রচুর টাকা হয়েছে তোমার। নেহাত কণিকা তোমার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে তোমার মুখটায় তালা চাবি আইতেছে, তাই তুমি খুলতে পারতেছ না, মন থেকে এরকম করতে পারতেছ না, বুঝলা? যাত্রাপালা করি তো নাতনি, যাত্রাপালা একটু রোমান্টিক, একটু হাস্য কৌতুক, একটু রাগারাগি এসব না দেখাইলে তো যাত্রা জমে না। তাই তোমারে লইয়া যখন কই তখন আমার একটু জমাইতে লাগে। আর সত্যি কথা, আমার না নাক নিরে খেপাইতে বিশাল ভালো লাগে, আমার কথা এখন খেপে যায়। যাই হোক, রত্নাকর বাল্মীকি হয়েছে, নতুন তো লোতন। যাই হোক, তুমি কি তুমি কার কাছে শুনে এসে সব বলেছিলে? তুমি তো দেখনি। তাহলে আজকে সন্দীপ অনুমান করে বলছে যে ফোকলার ক্ষমতা কমে গেছে, যেটা আমার অনুমান। না হলে 8 মাস পরে মানে সমস্ত কিছু ঘুরে টুরে আসার পরে এখন বলছে আমার চাইনা প্রেমিক, আমার চাইনা ডিভোর্স, আমার শুধু ছেলে চাই। তোরা যে যা বলিস ভাই, আমার কিষাণু মিত্র চাই। বুঝতে পারলে? কিষাণু মিত্র শুধু সন্দীপের ভিডিওয়ে কেন থাকবে? তার মা আমি তাকে জন্ম দিয়েছি, অতএব আমার ভিডিওতে তাকে দেখানো আমার হক আছে, আমি হক তো ছাড়বো না। আইন এবার সন্দীপ কেন বলেছে যে গেল ওটা, এবার সন্দীপ বলেছে যে ফোকলা আমার আইনজীবীরা স্ট্রং, কারণ বুঝিস নাই, এখনো কইয়ে দেওয়া লাগবে। তার মানে এখনো কি বলে দেওয়া লাগবে যে সন্দীপের আইনজীবী স্ট্রং? কারণ টিন নিজে মুখে বলেছে অনেক কিছুই তো করলাম, কিছুতে কিছু হলো না, কেউ আমাকে আমার ন্যায্য পাওনা বুঝিয়ে দিল না, যার জন্য সে এখন সমাজসেবীর কাছে গিয়ে হাজির হয়েছে, যারা মেয়েদের অধিকার আদায় করে দেয়। ওই যে রিমিরে বাড়ি উঠাইতেছে না আমাদের সীমা আর ওই সঙ্গীতা ম্যাডাম, এইটা দেখা আমাদের টিমেরও মনে হয়েছে আমার ইচ্ছা আমার ছেলে আমার কাছে আসুক, আমার প্রেমিক দরকার নাই। সত্যি এটা আমাদের বিশ্বাস করতে হবে। অন ক্যামেরায় তুমি বেরোচ্ছ, এবার তুমি অফ ক্যামেরায় কি করবা সেইটা আমরা কি করে বুঝুম? সন্দীপী বা কি করে বুঝবে যে তোমার ফোকলার সাথে খেলা শেষ? কিন্তু তোমাকে অনেকবার ডেকেছিল,
অনেকবার ছেলেকে দেখিয়ে দেখিয়ে বলেছিল, তুমি তখন উঠছিলে, তুমি কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমার প্রেমিকের গায়ে সিলমোহর তুমি দিয়ে দিয়েছো। তোমার প্রেমিক চ্যানেলে চ্যানেলে গিয়ে বলছে ও এখন আমার দায়িত্বে আছে, আমি ওকে সেফটি সিকিউরিটি দিয়ে একটা ঘর ভাড়া করে রেখে দিয়েছি। আজকে নাতনি বলছে, নাতনি না লাতনি বলছে ছেলের কাস্টডি 3 পাবে কিনা সেটা তো আইনের বিষয়। আইনের বিষয় তো অনেক কিছুই থাকে, সেগুলো কি তুমি বলো না? সেগুলোর কি ক্লারিফিকেশন তোমরা দাও না? আজকে কেন হঠাৎ আইনের কথা উঠছে? তুমি যেমন বলতে পারো আমরাও তেমন বলতে পারি। আইন আইনের পথে চলবে। আমাদের যেটা অনুভূতি, তোমার অনুভূতি কাজ করে, আমাদের অনুভূতি কাজ করে না। তাহলে টিন যে ছেলের কাস্টডি পাবে না সেটা টিন বুঝে গেছিল। টিনের উকিল পরিষ্কার বলে দিয়েছিল তুমি তোমার ছেলের কাস্টডি পেতে পারো না, কারণ তুমি পরকীয়া নিজে প্রমাণ করেছো। আজকে ক্যামেরায় এসে বলে দিলাম যে আমার আর প্রেমিক দরকার নেই, ফোকলার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে যে ফোকলার সঙ্গে ওর তলায় তলায় অফ ক্যামেরায় সম্পর্ক থাকবে না? কি প্রমাণ আছে? তাহলে আইনের কাছে ছলনা খেলা হচ্ছে আইনের সাথে। অনেক প্রমাণ টিন নিজে দিয়ে দিয়েছে যে সে পরকীয়া করে এবং পরকীয়ারত। আর একজন পরকীয়ারত মায়ের কাছে না কোনো সন্তানের জিম্মেদারি দেবে না। প্রশাসন যতই সঠিক পথেই চলবে, একজন পরকীয়ারত মায়ের কাছে তার সন্তানের কাস্টডি দেবে না, কোনো দিন দেবে না। সেই কথা হয়তো উকিলের কাছ থেকে শুনে উকিল চেঞ্জ করে দিয়েছে এবং এখন বলছে আমার ফোকলা চাই না। অথচ কমিউনিটি পোস্ট যেটা ডিলিট করা হয়েছে ওখানে কিন্তু বলা হয়েছিল যে আমার নাম ধরে সে আমারকে ভালোবাসে, সে আমার পাশে ছিল, আছে, থাকবে। তাহলে কি এমন ঘটলো যে 8 মাসে তার শখ মিটে গেল? 8 মাসে তার শখ মিটে গেল। সে হয়তো মনে মনে ভাবছে ডিভোর্স কে চেয়েছিল? সন্দীপ তো ডিভোর্সের নোটিশ পাঠায়নি, পাঠিয়েছিল টিন। আর এখন বলছে আমার ডিভোর্স চাই না, মামা বাড়ির আবদার। সন্দীপ যে ডিভোর্স দিতই এমনও কোনো কথা নেই, এমনও কোনো কথা নেই, আর দিতেও পারতো। তা হঠাৎ কেন আজকে তুমি বলছো যে আমার ডিভোর্স চাই না? তোমার চাওয়া পাওয়া কি সবকিছু হবে? তোমার চাওয়া পাওয়া কি আইন চলবে? দেশে আর কারোর মতামত নেই, তাই না? আগে ছিল মেয়েদের কথাই শেষ কথা হতো, এখন না, এখন সেটা হয় না। এখন সমস্ত কিছু বিচার খতিয়ে দেখে তারপরে যদি দেখা যায় ছেলেটা নির্দোষ, অবশ্যই তাকে বেকসুর খালাস দেবে। এবার কৃষাণু কোথায় থাকবে? তার মা চাইলেই তো কৃষাণু তার কাছে নাচতে 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 চলে যাবে না। অবশ্যই আইন যেমন আছে তেমনি ওই বাচ্চাটারও কিন্তু সুস্থতার একটা ব্যাপার আছে। আজকে ওই বাচ্চাটাকে নিয়ে ওর মার কাছে একদিন থাকতে দিক না, পরীক্ষা করুক। আর 24 ঘন্টা অন ক্যামেরা ঠিক করে রাখতে হবে যে ওই বাচ্চাটা তার ঠাকুমা দাদু বাবাকে ছেড়ে থাকতে পারছে কিনা। পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পারবে না। আজকে যখন সন্দীপ তখন বলেছিল যে ফিরে এসো, তখন খুব তেজ ছিল শরীরে, তাই না? সেই তেজ, সেই অহংকার কোথায় গেল? 2 দিন আগেও বলেছিল আমি এমন কাজ করব যাতে সন্দীপ মিত্র আমার পায়ে এসে পড়তে হবে। তোর পাটা গঙ্গা জল দিয়ে ধুয়ে রাখ, তোর পাটা গঙ্গা জল দিয়ে ধুয়ে রাখ। অবশ্য গঙ্গা জল দিয়ে, গঙ্গা জলের অপমান করবো না, সাবান খোসা দিয়ে কসবাই দিয়ে ডলে পরিষ্কার করে রাখ, কারণ ওই পায়ে সে সন্দীপ পড়বে তো। হায় রে আমার পোড়া কপাল, দেশে কি আইন নেই? বউ নোংরামি করবে, চরিত্রহীনতা কাজ করবে, পরকীয়া করবে, আর সেই পায়ে গিয়ে সন্দীপকে পড়তে হবে। সেরকম দিন আসলে না সন্দীপের বেঁচে না থাকাই ভালো। যে তোর পায়ে যদি গিয়ে পড়ে কোনোদিন সন্দীপকে বাঁচার জন্য তোর কাছে ক্ষমা চাইতে হবে, সেই মুক্তির থেকে মুক্তি না পাওয়া ভালো, জেলের ভাত খাওয়া ভালো। সন্দীপ বলেই দিয়েছে তার যা হবে দেখা হবে, সে ক্ষমা চাইতে পারবে না, বরঞ্চ আইনের কাছে স্যান্ডার করবে। আইন যদি সন্দীপকে দোষী সাব্যস্ত করে, পুরুষ মানুষ তো জেল খাটবে অবশ্যই। আর যে যে কাজ সে করেছে তাতে নিশ্চয়ই তার যাবজ্জীবন জেল হবে না। বুঝতে পারলি? তুই পাটা ধুয়ে রাখ, ওই পায় ফোকলা পড়বে, সন্দীপ পড়বে না। যতটুকু আমি সন্দীপকে চিনেছি আমার মনে 100% জোর আছে যে সন্দীপ কোনোদিন তোর পায়ে পড়বে না কোনো কিছুর বিনিময়ে। হ্যাঁ, আইন যদি তোর ছেলেকে তোর কাছে দেয় অবশ্যই সন্দীপ মেনে নেবে, তবু তোর পায়ে পড়বে না, তোর পায়ে পড়বে না। আর ছেলেকে তুই নিয়ে রাখতে পারলে তো তখন বলবি ছেলে তো থাকছে না বাবাকে ছাড়া, তাহলে কি করব, আমি কি ফিরে যাব? ওই আশা মনে রাখিস না।
তুই বেরিয়েছিস পুরুষের লোভে, তোর পুরুষ টাটা হয়ে গেলে তুই যে আবার ফিরবি সেই আশা করিস না। চরিত্রহীন মেয়েদের না চরিত্র কোনোদিন ঠিক থাকে না, কোনোদিন ঠিক থাকে না। হ্যাঁ, ফেরার সময় ছিল। আজকে আজকে মন্দিরার সঙ্গে টিনের তুলনা করছে, যে মন্দিরা যখন পরকীয়া করেছে তখন তাকে সবাই খারাপ বলেছে, সে এখন যখন ঘরে ফিরে এসছে সংসার করছে তখন তো তাকে মেনে নিচ্ছে সবাই, তখন তাকে সবাই সতী বলছে। দেখ, মন্দিরাকে কেউ সতী বলে না। এখন আমি বলবো মন্দিরা ভুল করেছিল, কিন্তু মন্দিরার একটা জায়গায় আমি জিনিস দেখেছি কি, তার মেয়েকে সে ছাড়েনি, মেয়ে তার সঙ্গে থাকতো। এবং সে যেখান থেকেই লাথি খাক, আচ্ছা একটা কথা কি, মন্দিরা যে টাকা ইনকাম করে তার বাবা তার নামে বাড়ি করে দিয়ে গিয়েছে, মন্দিরা একা বাঁচতে পারে না? কিসের দরকার তার সংসারে সোমনাথের? কিসের দরকার? কিসের জন্য পড়ে আছে? পড়ে আছে শুধু ওই সন্তানের জন্য আর সমাজে একটা স্বীকৃতির জন্য। সে কিন্তু পারতো সন্তানকে নিয়ে তার সে ক্ষমতা আছে, কিন্তু তবু থাকেনি, কারণ সন্তানের মা বাবা দুজনকেই দরকার। এটা কিন্তু মন্দিরা বুঝেছিল, নইলে ওই হুল তার জীবন থেকে চলে গেছে, তাই কি তার একা বাঁচার ক্ষমতা আছে? বিশেষ করে টাকা পয়সায় তার কোনো অসুবিধা হতো না, তার থাকার জায়গাও ছিল। কিন্তু সে কেন সেই জীবনটা বেছে নেয়নি? কারণ তার মেয়ের জন্য। যে জয়ী তার বাবাকে বড্ড ভালোবাসে, জয়ী তার বাবাকে বড্ড ভালোবাসে, এবং জয়ী বাবা মাকে একসঙ্গে থাকতে চায়, একসঙ্গে রাখতে চায়, এবং মেয়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে মন্দিরা কিন্তু সংসারেই ফিরে এসেছে। সেই জন্য মন্দিরাকে এখন সাপোর্ট করি। আর টিন কি করেছে? টিন কি করেছে? যাওয়ার সময় ছেলেটাকে নিয়ে যায়নি, ভুল করে পেটের সন্তানকে ফেলে মা চলে গেছে প্রেমিকের কাছে। সত্যি কি ভুল নাকি ইচ্ছা করে? এবং সে জানতো তাকে ছাড়া কৃষাণু দিব্যি ভালো থাকবে, এটা সে জানতো। তাহলে তার শাশুড়ির প্রতি, তার স্বামীর প্রতি এই ভরসাটা ছিল যে তার স্বামী, তার শাশুড়ি তার সন্তানকে ভালো করে রাখবে। তা হঠাৎ করে আজকে কেন কেন তার ছেলের প্রতি এত দরদ উতলে উঠলো? এর পেছনে রহস্য তো আছেই, গভীর চক্রান্ত। এই চক্রান্তে ওই টিন, ফোকলা, টিনের বাড়ির লোক একেবারে ওতপ্রোতভাবে, এমনকি এই আমার লাতনিও এই চক্রান্তে সামিল হতে পারে। সবাই মিলে চক্রান্ত করে সন্দীপকে নতুন করে কোনো একটা চক্রান্তের শিকার বানাতে চলেছে। কোনো কায়দায় কোনো কিছু হবে না, কোনো কিচ্ছু হবে না। আজকে সন্দীপকে দুর্বল ভেবেছিল টিন, যে সে যদি চলে যায় তার চ্যানেলটা মুখ থুবড়ে পড়বে, তার বাড়িটা আর তৈরি হবে না। সে বলেছিল না, হ্যাঁ আমার মুখ না দেখালে তোর ঘরে টাইলস বসবে না। টাইলস বসে গেল, ফল সিলিং হয়ে গেল, লাইট বসে গেল, বাথরুম ঝকঝকে হয়ে গেল, সবই হলো, রং হলো, ফার্নিচার এলো, সোফা এলো, সবই হলো। হলো না শুধু টিনের তার শ্বশুর বাড়ি ফেরা। বুঝতে পারলে মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না, মানুষ সব বুঝতে পারে। আর তখনই মানুষ এই বিভক্ত হয়ে যায়, এই কন্ট্রোভার্সির মধ্যে একদল হয় সন্দীপের পক্ষে, সত্যের পক্ষে, আর কিছু লোক হয় এই টিনের পক্ষে, যেটা সৎ পক্ষ নয়। আজকে 8 মাস পরে যদি ছেলের কথা, তার থাকতে পারছে না, ছেলেকে ছেড়ে সে থাকতে পারছে না, তার কষ্ট হচ্ছে। আহারে 8 মাস কি করে ছিলে শোনা? সেটাই তো প্রশ্ন করতাম সব ভিডিওতে, যে তুই ছেলে ছেড়ে কি করে আছিস, তোর একটা বার কষ্ট হচ্ছে না ছেলের কথা ভেবে? জন্মদিনে কি করে পারলি ছেলেকে না দেখে? কি করে পারলি একটা পোস্ট না দিয়ে একবার সোনা বাবাকে না দেখে? দিব্যি তো থাকলি, টাকার জন্য কাঁদলি, তোর টাকা খোয়া গেছে তোর অ্যাকাউন্ট থেকে সেজন্য কাঁদলি, কিন্তু তোর সন্তানকে তুই ফেলে গেছিস তার জন্য। আসলে ওটা তো খোয়া যায়নি, সন্তান তো নিজের ইচ্ছায় রেখে এসেছে। ও যখন বাড়ি থেকে বেরোচ্ছিল ওর হাতে নোড়া ছিল, এক হাতে ব্যাগ ছিল, তালা ভেঙে বেরোবে। পাশেই কিষাণু বারান্দার সোফাটায় বসে ওই মোবাইল দেখছিল, ভুলে গেছিল না, ইচ্ছা করে ছেলেকে আনেনি। ও তো একা ছিল না, যে কি করে এক হাতে নোড়া এক হাতে ব্যাগ নেবে? ওর মা, ওর মামা তো ভাই ওকে নিতে এসেছিল, ওর মায়েরও কি মনে পড়েনি যে তোর ছেলে থেকে গেল রে? যেদিন পুলিশ নিয়ে রিকভারি করতে আসা হলো সব গোষ্ঠী মিলে, একবারও কারো মুখে শুনেছ যে ছেলে কোথায়, ছেলে দেখবো? না, দেখনি, শোনোনি কেউ। তাহলে সন্তানের কথা বলিস না। দেখা যাক ওই মানব কি বলে, সমাজসেবী, ওর সন্তান কি ওকে ফিরিয়ে দিতে চায় কিনা, আর আইন সেখানে কি বলছে। যখন আইনের মাধ্যমেই সবকিছু চলে গেছে তখন আর কোনো সমাজসেবীতে কাজ হবে না। দেখা যাক ঈশ্বর কি চাইছেন, কিষাণু মিত্রর আসল ঠিকানা কোনটা হবে আমরা দেখতে পাবো।
তা চলো বন্ধুরা, আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা খুব সাবধানে থেকো। আর আবার বলি, ঈদ মোবারক সবার জন্য, আমার ভিউয়ার্সদের জন্য।